ওরা এই যুদ্ধগুলো বাধা ইচ্ছা করে। আমরা অনেকে বলছি ভিয়েতনাম থেকে আমেরিকা হেরে গেল, কম্বোডিয়া হেরে গেল, আফগানিস্তানে হেরে গেল। তারা জেনে শুনেই হেরে যাচ্ছে না, ট্যাকটিক্যালি তারা উইথড্র করে নিচ্ছে। আফগানস টু ফাইট ইজ লাইক ট্রেনিং ব্রাজিলিয়ানস টু প্লে সকার। ব্রাজিলিয়ানদেরকে ফুটবল খেলা শেখানো আর আফগানদেরকে যুদ্ধ করা শেখানো একই ব্যাপার। আমেরিকা ওখানে 18 বিলিয়ন উইথ বি খরচ করেছে ট্রেন করার জন্য। আমেরিকা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আপনি একটা দেশের নাম করেন যেখানে গণতন্ত্রের ক্রাইসিস চলছে না। ইভেন জাপানের মতো দেশে, ইভেন ব্রিটেনেও ক্রাইসিস। প্রথমে ওই ফরাদ সাহেব খুব সুন্দর বলেছেন, আমি তো একেবারে, আপনি আমার মনের কথা বলেছেন, আমি যেগুলো বহু জায়গায় বলে বেড়াচ্ছি, লিখেছিও, আমার বইতেও লিখেছি, যে সিন্স ট্রুম্যান, প্রেসিডেন্ট ট্রুম্যান যখন আসলেন তখন থেকে এই কথাটা আমি সেন্টেন্সটা এভাবে ফ্রেজ করি সবসময়, all the US presidents including Barack Hussein Obama with the exception of Jimmy Carter and Bill Clinton are or have been war criminals. আমি একটু সবসময় স্ট্রং শব্দ ব্যবহার করি। They are, to call the spade a spade, war criminals. আপনি ট্রুম্যান থেকে দেখেন, এই যে জাপানের উপরে যে নিউক্লিয়ার আর্সেনাল বোমা ব্যবহার করলো হিরোশিমা নাগাসাকি, ওটার দরকার ছিল না। ওটা ট্রুম্যানের আদেশ ছাড়া কিন্তু ওই হিরোশিমা নাগাসাকি ধ্বংস করা যেত না। ইট ওয়াজ নট নেসেসারি। তারপরে ধরেন আপনার ইভেন আবার তারপরে আসলেন আইসেনহাওয়ার ইরানে যে কাণ্ডটা ঘটালো, এই ডক্টর মোসাদ্দেকের সরকারকে যেভাবে অপসারিত করে পরে একেবারে সিআইএ টাকা পয়সা দিয়ে আরেক আয়াতুল্লাহ কাশানিকে পয়সা দিয়ে শাহের পক্ষে ডেমনস্ট্রেশন করিয়ে এই মোল্লারাই আবার শাহকে নিয়ে আসলো। পালিয়ে গিয়েছিল শাহ 52 সালে, তাকে আবার নিয়ে আসলো। এই আমেরিকা, যদিও পরে আইসেনহাওয়ার খুব ওই 17 জানুয়ারি 1961 আইসেনহাওয়ার তার ভ্যালেডিক্টরি লেকচার, ওই ক্ষমতা যখন হস্তান্তর করছেন কেনেডির কাছে, সেই দিন একটা বক্তৃতায় বলেছিলেন, all wars America is involved in 1945 were precipitated by the machinations of military industrial complex. তিনি আবার সেখানে বলেছিলেন, কংগ্রেশনাল লবিকেও বলেছিলেন, আইসেনহাওয়ার ভাই বলছেন না, কংগ্রেস বললে অনেকে এটা নারাজ হয়ে যাবে। এই ওই লাইনটা কেটে, আমি অরিজিনাল ড্রাফটটাও দেখেছি, ওই লাইনটা কেটে দেওয়া হয়েছে, যেখানে আইসেনহাওয়ারের মুখ দিয়ে বেরোতো যে কংগ্রেস এবং মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল লবি আমেরিকার যুদ্ধের জন্য কাজ করে। এবং আমি আমার এই গ্লোবাল জিহাদ ইন আমেরিকাতে আমি আবার আমার একটু প্রমোট করছি, সেখানে ক্রেইগ রেগানের যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ছিলেন, ক্রেইগ কি নামটা, যাই হোক, তিনি পর্যন্ত বলেছেন যে আমেরিকা এমন একটা সাম্রাজ্যবাদী দেশ, তারা অন্য দেশের সম্পদ লুণ্ঠন করে না, নিজেদের ট্যাক্স পেয়ারদের টাকা লুট করে ওরা এই যুদ্ধগুলো বাধা ইচ্ছা করে। আমরা অনেকে বলছি ভিয়েতনাম থেকে আমেরিকা হেরে গেল, কম্বোডিয়া হেরে গেল, আফগানিস্তানে হেরে গেল। তারা জেনে শুনেই হেরে যাচ্ছে না, ট্যাকটিক্যালি তারা উইথড্র করে নিচ্ছে। এনাফ ইজ এনাফ। আপনি তারা যে কি পরিমাণ বদমাইশি করে, তালিবানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা করলো কি, আফগানিস্তানে আফগানদেরকে ট্রেন করার জন্য তারা $18 বিলিয়ন খরচ করেছে। $18 বিলিয়ন খরচ করে 30,000 না 40,000 আফগানকে ট্রেন আপ করলো তালিবানদের সঙ্গে যুদ্ধ করতে। তার সবগুলোই রাইফেল বন্দুক নিয়ে পালিয়ে তালেবানদের হাতে সঙ্গে যোগদান করলো। তখন ওই যে আমেরিকান জার্নালিস্ট থমাস ফ্রিডম্যান একটা নিউ ইয়র্ক টাইমস এর লেখা লিখেছিলেন যে ট্রেনিং আফগানস টু ফাইট ইজ লাইক ট্রেনিং ব্রাজিলিয়ানস টু প্লে সকার। ব্রাজিলিয়ানদেরকে ফুটবল খেলা শেখানো আর আফগানদেরকে যুদ্ধ করা শেখানো একই ব্যাপার। আমেরিকা ওখানে 18 বিলিয়ন উইথ বি খরচ করেছে ট্রেন করার জন্য। উদ্দেশ্যটা কি? এই টাকাগুলো তাদের পকেটে
ট্রেন খরচের টাকা দিচ্ছে, টাকা নিচ্ছে কারা? আমেরিকান ইনস্ট্রাক্টরস, আমেরিকান ডিফেন্স ডিপার্টমেন্ট, কন্ট্রাক্টর, যারা ওখানে রিটায়ার্ড আর্মি অফিসাররা, মেরিনের লোকজন, আমি নিজে দেখেছি মেরিনের লোকজন আফগানিস্তানে কাজ করে, এবং ওরা টাকাটা চুরি করছে আফগানকে সাহায্য করার নাম। সুতরাং আমেরিকার গোল্ড মাইন, স্যার, গোল্ড মাইন, ওয়ার, মিলিটারি যুদ্ধটা হচ্ছে আমেরিকার ইনকামের একটা বড় উপায়, এবং সেই জন্যই তারা যুদ্ধ লাগিয়ে রাখে। এবং যেটা অনেকে বলছে প্রতি 10 বছরে আমেরিকার একটা বড় যুদ্ধ দরকার। আপনি 1945 থেকে দেখেন 10 বছর পর পরে 8-9-10 বছরের মধ্যে একটা মহাযুদ্ধ লাগিয়ে দিচ্ছে, দিয়ে ইরাক বলেন, লিবিয়া বলেন, আফগানিস্তান বলেন, 10 বছর পর। এখন সম্ভবত আবার একটা যুদ্ধের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, মানে 2021 কেবল আফগানিস্তান ছাড়লো, ধরেন আর কয়েক বছরের মধ্যে আমেরিকা একটা বড় ধরনের যুদ্ধ করবে, অথবা তৃতীয় মহাযুদ্ধ। এখন যেটা ওই যে এন্ড অফ হিস্ট্রি বলে ফ্রান্সিস ফুকুয়ামা একটা বই লিখেছিলেন, এবং খুব ক্রিটিসিজম হয়েছে। উনি বলেছিলেন যে কোল্ড ওয়ার শেষ হওয়ার পরে সারা পৃথিবীতে শুধু ডেমোক্রেসি এন্ড লিবারাল ডেমোক্রেসি উইল প্রিভেইল। এখন দেখা যাচ্ছে এন্ড অফ হিস্ট্রি হয়েছে ঠিকই, এন্ড অফ ডেমোক্রেসি অ্যাজ ওয়েল। যেটা ভারত সাহেব বললেন আমেরিকার ভিতরে গন্ডগোল, আরে ভাই আমেরিকা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আপনি একটা দেশের নাম করেন যেখানে গণতন্ত্রের ক্রাইসিস চলছে না। ইভেন জাপানের মতো দেশে, ইভেন ব্রিটেনেও ক্রাইসিস। ঋষি সুনাক না এত মন্ত্রী প্রধানমন্ত্রী বদলাচ্ছে, সাবজেক্টটা ইনস্টেবিলিটি। আমেরিকা এর তুঙ্গে, এবং ইসরায়েলেও কিন্তু এই ডেমোক্রেসি ক্রাইসিস আছে। হি ইজ ভেরি আনপপুলার, তার নেতানিয়াহু আনপপুলার, তার পপুলারিটি রিভাইভ করার জন্য সে এই গাজা আক্রমণ করছে। যাই হোক, এখন এন্ড অফ হিস্ট্রি হচ্ছে কি এন্ড অফ ডেমোক্রেসি অর ডেথ অফ ডেমোক্রেসি। আর আমি এটা বলে শেষ করছি যে গাজা যে একটা গোল্ড মাইন, প্যালেস্টাইন যে গোল্ড মাইন, এটাতে শুধুমাত্র পিস অফ ল্যান্ড তাই না, রিসোর্স, এই যে তেল, এবং এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার, সে গাজাতে জমি, রিয়েল এস্টেট বিক্রি করার জন্য বা কেনার জন্য আমন্ত্রণ করছে। মানে কি ধরনের বদমাইশি দেখেন, আরেকজনের দেশ, সেখানে আমেরিকার এক নাগরিক, সে এসে বলছে তোমরা যদি জমি কিনতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো। গাজার যে সমুদ্রের ধারে, ভূমধ্য সাগরের ধারে খুব সুন্দর সুন্দর প্রাইম প্রপার্টি, তারা এখন মানে এটা হয়েই গেছে, আমাদের হাতে চলে আসছে, সুতরাং আমরা এটাকে তোমাদের দখল করে নেব, চিরস্থায়ী হয়ে যাবে, এবং ইসরায়েলি সেটলারদেরও আরো নিয়ে যাবে গাজাতে। এটা একটা নিও ইম্পেরিয়ালিস্ট, নিও কলোনিয়াল দেশ হচ্ছে আমেরিকা, তার এজেন্ট হচ্ছে ইসরায়েল। মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। অনেকে বলে ইসরায়েলকে পরাজিত করতে পারে না কেন? 1948 যে আরবদেরকে দোষ দেওয়া হয় যে তোমরা ইসরায়েলের সঙ্গে মিশর, জর্ডান মিলে যুদ্ধ করেও তোমরা ইসরায়েলকে রুখতে পারলে না। আরে বাবা, ইসরায়েলের যুদ্ধ তো 1948 সালে শুরু হয়নি, এটা শুরু হয়েছে 1919 সালে। 1919 সালে ব্রিটিশ জুদেরকে ব্রিটিশ গভর্নমেন্ট ওখানে পাঠাতো, তারা গিয়ে সেটেল করতো, তাদের জুইশ যে স্টার অফ ডেভিড স্টারের যে ফ্ল্যাগ ওইটা উড়াতো, কিন্তু প্যালেস্টিনিয়ানদের তাদের নিজেদের ফ্ল্যাগ উড়ানোর পারমিশন ছিল না। এবং ব্রিটিশ আর্মিতে যে জুইশ সোলজাররা ছিল, ব্রিটিশ ইহুদি, তারা সব বন্দুক, মেশিন গান, রাইফেল নিয়ে ইরানে, ইসরায়েলে, প্যালেস্টাইনে সেটেল করা শুরু করলো, এবং তারা কতগুলো টেরোরিস্ট গ্রুপ বানালো, হাগানা, এরগুন, এই ধরনের অনেকগুলো। যে মেনাকেম বেগিন was wanted by British police for terrorism. তারা হোটেল, জেরুজালেম হোটেলে বোমা বর্ষণ করলো, টেরোরিস্ট হিসেবে তার নাম ছিল। এগুলো তো বানালো আমেরিকা এন্ড ব্রিটেন। ব্রিটেনের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, তাদের ডিক্লাইন হওয়ার পরে ওই শূন্য স্থানটা পূর্ণ করলো আমেরিকা। এখনো 2024 সাল পর্যন্ত আমেরিকা একটা সাম্রাজ্যবাদী দেশ হিসাবে বিচরণ করছে, এবং তারই আমরা দেখতে পাচ্ছি ছিটে ফোটা নিদর্শন এই গাজাতে, ইরানে, যেখানে সব জায়গায় তারা গন্ডগোল লাগাচ্ছে। কারণ ইরানের লায়াবিলিটি হচ্ছে একটা যে শিয়া সুন্নি ডিভাইড ওয়ার্ল্ডে আছে, 85% মুসলিম সুন্নি, এবং ইরানিয়ান রিলিজিয়াস ওদের কাল্ট, শিয়াইজমের একটা কাল্টের মতো, তারা সুন্নিদের যত খলিফা আবু বকর, ওমর, ওসমান, এদেরকে খোমেনি আসার আগ পর্যন্ত মসজিদে খোতবা দিতে উঠে ইমাম সাহেব খোতবার প্রথমেই আবু বকর, ওমর এবং ওসমানকে
লানত দিত, এটাকে লান বলে, লানাত। এবং ওমর ফারুক, হযরত ওমর ফারুক সম্বন্ধে যত জঘন্য কথাবার্তা ইরানিয়ান ক্লারিক্সরা বলে। একজন এই কুয়েতি একজন ক্লারিক, যিনি ইংল্যান্ডে এখন লন্ডনে থাকে, লন্ডনে একটা শিয়া মসজিদের ইমাম, তার একটা ভিডিও দেখলাম, সে যে কি গ্রাফিক ডিসক্রিপশন অ্যাবাউট ওমর, হযরত ওমর নাকি মসজিদের সিঁড়ির উপরে এটি হোমোসেক্সুয়ালিটিতে ইংগেজ থাকতেন। এবং মানে এই ধরনের জঘন্য কথাবার্তা শিয়ারা বলে, যে জন্য সুন্নি আরবদের সঙ্গে বিশেষ করে শিয়াদের ইরানিয়ানদের সম্পর্কটা খুবই খারাপ। এটা এই সেই কারবালার থেকে শুরু করে আজ পর্যন্ত। সুতরাং শিয়াদের রাইসটাকে কিন্তু আবার এই যে সুন্নি সৌদি আরবিয়া, ইউএই, আপনার বাহরাইন, এরা ভালো চোখে দেখে না। যে জন্য আপনি দুবাইতে দেখবেন অনেক রাস্তার নাম হচ্ছে আবু বকর এভিনিউ, ওমর এভিনিউ, ওসমান এভিনিউ। তারা ওই যে শিয়াদের কাউন্টার করার জন্য এই নামগুলো তারা ব্যবহার করে তাদেরকে হিরো বানিয়ে দিচ্ছে। মানে শিয়াদের আলী শুধু আলী এবং হোসেন এবং হাসান না। এই ইরানেও একটা প্রবলেম কিন্তু আছে। সুতরাং ইরান যুদ্ধ করলেও সমস্ত মুসলিম ওয়ার্ল্ডের সাপোর্ট কতটা পাবে, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েই যায়। পাকিস্তানের সঙ্গে কদিন আগে তাদের ক্ল্যাশ হলো। সুতরাং পাকিস্তান এবং টার্কির সঙ্গেও এই লাভ হেট রিলেশনশিপ, এটা কোন দিকে যাবে ক্রাইসিসটা বলা মুশকিল। তবে ক্রাইসিস যে শেষ হবে না এতে কোনো সন্দেহ নেই, এটা চলবে আরো বহু বছর। অনেক অনেক ধন্যবাদ।